পতেঙ্গার মোহনা পেরিয়ে বঙ্গোপসাগরের নোনা বাতাস আজ যখন চট্টগ্রাম বন্দরের ৩ নম্বর জেটিতে আছড়ে পড়ছে, তখন সেই ঢেউয়ের গর্জনে যেন এক অদ্ভুত তৃপ্তির সুর শোনা যাচ্ছে। সমুদ্রের সেই ঢেউগুলো কি কেবলই প্রাকৃতিক, নাকি এর ভেতরে লুকিয়ে আছে দীর্ঘ ১.৫ দশকের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ? জেটিতে নোঙর করে থাকা অতিকায় কার্গো জাহাজ MV-ST পাইওনিয়ারের চিমনি থেকে বের হওয়া ধোঁয়া আজ এক নতুন ইতিহাসের জন্ম দিচ্ছে। কিন্তু কি সেই ইতিহাস? কেন ভারত থেকে আসা ১১,৫০০ টন চালের বস্তাগুলো নিয়ে হঠাৎ রণক্ষেত্রে পরিণত হলো প্রশাসনিক টেবিল? এটি কি কেবলই একটি বাণিজ্যিক লেনদেন, নাকি দিল্লির আধিপত্যবাদের অহংকারে এক সজোর চপেট আঘাত? কেন বিশ্বখ্যাত গণমাধ্যমগুলো এই ঘটনাকে নতুন বাংলাদেশের নীরব বিপ্লব হিসাবে আখ্যা দিচ্ছে? ভারতের পাঠানো পচা চাল কি কেবলই নিম্নমানের পণ্য ছিল, নাকি এর আড়ালে লুকিয়ে ছিল এক গভীর ভূরাজনৈতিক ষড়যন্ত্র? আজকের এই ভিডিওতে আমরা উন্মোচন করব সেই সত্য যা দিল্লির নীতি নির্ধারকদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন কিভাবে একদল দেশপ্রেমিক আমলা এবং ছাত্র জনতার বিপ্লবের চেতনা এক হয়ে রুখে দিল দীর্ঘদিনের ডাস্টবিন ডিপ্লোম্যাসি। একটি সেকেন্ডও স্কিপ করবেন না, কারণ আজ পর্দা উঠতে যাচ্ছে এক রুদ্ধশ্বাস কূটনৈতিক লড়াইয়ের। এই গল্পের শুরুটা বুঝতে হলে আমাদের ফিরে তাকাতে হবে কয়েক সপ্তাহ আগে নয়াদিল্লিতে, যখন ঢাকার রাজপথ ছাত্র জনতার রক্তে রঞ্জিত হচ্ছিল, যখন এদেশের মানুষ এক স্বৈরাচারী শাসনের কবল থেকে মুক্তি পেতে অকাতরে প্রাণ দিচ্ছিল, তখন দিল্লির মাটিতে বসে চলছিল এক নির্লজ্জ রাজনৈতিক তামাশা। বাংলাদেশের বুক থেকে বিতাড়িত, গণধিকৃত এবং পতিত স্বৈরাচারী শক্তিকে দিল্লিতে লালন পালন করা হচ্ছিল সযত্নে। শুধু তাই নয়, দিল্লির সাউথ ব্লক থেকে প্রচ্ছন্ন হুমকি দেওয়া হচ্ছিল যে তারা চাইলে যে কোনো সময় বাংলাদেশের ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারে। দিল্লির সেই অহংকার আর ঔদ্ধত্যের জবাব দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল এক নতুন বাংলাদেশ। আর সেই জবাবের প্রথম কিস্তি হিসেবেই যেন চট্টগ্রাম বন্দরে এসে ভিড়ল MV-ST পাইওনিয়ার। ভারত থেকে আসা এই জাহাজে ছিল ১১,৫০০ টন সেদ্ধ চাল। কাগজে কলমে এটি ছিল ২০২৫ সালের G2G বা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট চুক্তির অংশ। কিন্তু এই চালের আড়ালে কি ছিল? ভারত সবসময় বাংলাদেশকে তাদের বাতিল এবং নিম্নমানের পণ্যের ডাস্টবিন হিসেবে ব্যবহার করতে অভ্যস্ত। বিগত ১৫ বছর তারা যা ইচ্ছা তাই বাংলাদেশের গলার ভেতর চালান করে দিয়েছে, আর এদেশের সেবাদার সরকার তা মাথা পেতে গ্রহণ করেছে। কিন্তু জুলাই আগস্টের বিপ্লব দৃশ্যপট বদলে দিয়েছে। এদেশের মাটি এখন পরাধীনতার শিকড় উপড়ে ফেলেছে। দিল্লির নীতি নির্ধারকরা ভেবেছিলেন চালের বস্তার আড়ালে তারা তাদের পুরনো আধিপত্যবাদ আবার ফিরিয়ে আনবেন, কিন্তু তারা ভুল ভেবেছিলেন। এবারের প্রতিপক্ষ কোনো সেবাদার সরকার নয়, এবারের প্রতিপক্ষ ১৬ কোটি মানুষের জাগ্রত বিবেক। ২১ জুলাই যখন জাহাজটি বন্দরে ফিরল, তখন পুরনো ঘুণে ধরা সিস্টেমের কিছু অসাধু কর্মকর্তা সক্রিয় হয়ে উঠেছিলেন। তারা চেয়েছিলেন আগের মতোই নমুনা পরীক্ষা না করে কিংবা ভুয়া রিপোর্ট দিয়ে এই পচা চাল গুদামে ঢুকিয়ে দিতে। ২২ জুলাই অত্যন্ত গোপনীয়তার সাথে নিয়ম রক্ষার এক আইওয়াশ পরীক্ষা করা হয়। সেই পরীক্ষায় তড়িঘড়ি করে রিপোর্ট করা হলো চালগুলো মানবদেহের জন্য সম্পূর্ণ নিরাপদ। অর্থাৎ দিল্লির প্রভুদের খুশি করতে এদেশের মানুষের স্বাস্থ্যকে ঝুঁকিতে ফেলার হুমকি তৈরি করা হয়েছিল। ২৩ ও ২৪ জুলাই প্রায় ৩,৫০০ টন চাল তড়িঘড়ি করে খালাস করে দেশের বিভিন্ন গুদামে পাঠিয়ে দেওয়া হয়। দিল্লির বাবুরা হয়তো তাদের ড্রয়িং রুমে বসে হাসছিলেন। তারা ভাবছিলেন, এদেশের মানুষ যত বিপ্লবী করুক, আমাদের পচা পণ্য তো তাদের খেতেই হবে। কিন্তু বিধাতা অন্য কিছু লিখেছিলেন। এই ৩৫০০ টন চাল যখন ঢাকার তেজগাঁও এবং চট্টগ্রামের হালি শহরের গুদামে পৌঁছালো, তখন সেখানে উপস্থিত ছিলেন একদল নতুন প্রজন্মের কর্মকর্তা। তাদের রক্তে তখনও জুলাই বিপ্লবের স্লোগান প্রতিধ্বনিত হচ্ছিল। ২৫ জুলাই সকাল, গুদামের কর্মকর্তারা যখন চালের বস্তাগুলো খুললেন, তখন তারা শিউরে উঠলেন। এ কি চাল নাকি বিষ? চালের দানাগুলো ফ্যাকাশে, অধিকাংশ দানাই ভাঙা, এবং সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো চালের ভেতরে স্পষ্ট ছত্রাক বা ফাঙ্গাস দেখা যাচ্ছিল। বস্তার মুখ খুলতেই এক ধরনের তীব্র পচা গন্ধ পুরো গুদামে ছড়িয়ে পড়ল। এটি কেবল চালের পচন ছিল না, এটি ছিল দুই দেশের অসম সম্পর্কের দীর্ঘদিনের পচন। আগে হলে হয়তো এই কর্মকর্তারা চাকরি বাঁচানোর ভয়ে মুখ বুজে থাকতেন, কিন্তু আজ তাদের সামনে ভেসে উঠছিল সেই তরুণদের মুখ যারা পানি লাগবে বলে রাজপথে প্রাণ দিয়েছিলেন। সেই শহীদদের রক্তের প্রতি দায়বদ্ধতা থেকে তারা কোনো আপোষ করলেন না। তারা সরাসরি সচিব এবং খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে রিপোর্ট পাঠালেন। রিপোর্টে স্পষ্ট ভাষায় লেখা হলো, এই চাল বিষতুল্য, এটি মানুষের খাওয়ার উপযোগী নয় এবং আমরা কোনোভাবেই এই পচা খাবার দেশের মানুষের মুখে তুলে দিতে
দিতে পারি না। এটি ছিল বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে এক বিরল ঘটনা। একদল সাধারণ আমলা দিল্লির দাদাগিরির মুখে দাঁড়িয়ে বললেন না। রিপোর্টটি যখন মন্ত্রণালয়ের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছালো তখন সেখানে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হলো। সরকার কোনো দ্বিধা ছাড়াই চট্টগ্রাম বন্দরকে নির্দেশ দিল, খালাস বন্ধ করো। যে জাহাজটির বাকি ৮,০০০ টন চাল নিয়ে জেটিতে দাঁড়িয়েছিল তাকে নির্দেশ দেওয়া হলো অবিলম্বে বাংলাদেশের জলসীমা ত্যাগ করতে। কূটনৈতিক ভাষায় একে বলা হয় মেসেজ অফ সভারেনিটি। এটি কেবল চাল ফেরত দেওয়া ছিল না, এটি ছিল দিল্লির সাউথ ব্লককে জানিয়ে দেওয়া যে বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে জানে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ৮,০০০ টন চাল ফেরত দেওয়া আসলে দিল্লির আধিপত্যবাদের গালে এক সজোর কষাঘাত। তারা ভেবেছিল তারা আমাদের খাদ্যের ভয় দেখিয়ে পরাধীন করে রাখবে, কিন্তু বাংলাদেশ প্রমাণ করে দিল আমরা ক্ষুধার্ত থাকতে রাজি আছি, কিন্তু বিষাক্ত খাবার খেয়ে কারো দাসত্ব করতে রাজি নই। এই একটি সিদ্ধান্তই ভারতের চাল রপ্তানিকারক সিন্ডিকেট এবং দিল্লির নীতি নির্ধারকদের পায়ের তলার মাটি সরিয়ে দিল। এই ঘটনাটি জানাজানি হওয়ার পর ভারতের প্রভাবশালী গণমাধ্যমগুলো হাহাকার শুরু করলো। দ্য হিন্দু বিজনেস লাইন তাদের এক প্রতিবেদনে দাবি করে যে এটি নাকি বাংলাদেশের একটি রাজনৈতিক খেলা। নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় ব্যবসায়ীরা প্রচ্ছন্ন হুমকি দিয়ে বললেন সামনে এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে খাদ্য সংকট হতে পারে এবং তখন বাংলাদেশ নাকি ভারত থেকে চাল না পেয়ে বিপদে পড়বে। এটি ছিল স্রেফ এক ধরনের ফুড ডিপ্লোমেসি বা খাদ্যের মাধ্যমে ব্ল্যাকমেইল। কিন্তু নতুন বাংলাদেশ এই ফাঁকা বলিতে ভয় পায় না। আমাদের কৃষক সোনা ফলায়, তাতেই আমাদের পেট ভরবে। ভারত আমাদের ভয় দেখাচ্ছে এল নিনোর, আর আমরা তাদের দেখাচ্ছি আমাদের আত্মমর্যাদার। বিগত ১৫ বছর ভারত নিয়মিতভাবে নিম্নমানের পণ্য আমাদের কাছে চড়া দামে বিক্রি করেছে, আর এদেশের অসাধু সিন্ডিকেটগুলো কমিশন খেয়ে সেই পচা মাল আমাদের খাইয়েছে। কিন্তু এখন সেই সিন্ডিকেটের দিন শেষ। ভারত থেকে আসা ১৩,৬০,০০০ টন চালের ডাস্টবিন হওয়ার যে তকমা আমাদের গায়ে লাগানো হয়েছিল তা আজ আমরা পুরোপুরি মুছে ফেলেছি। চট্টগ্রাম বন্দরের কাস্টমস অফিসার শফিক সাহেব যখন জেটিতে দাঁড়িয়ে জাহাজটিকে দিগন্তের দিকে মিলিয়ে যেতে দেখছিলেন তখন তার চোখে ছিল তৃপ্তির জল। তার মনে পড়েছিল ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ আর ২০২৪ সালের জুলাই বিপ্লবের কথা। এই দেশটা কি কেবলই মানচিত্রের পরিবর্তন নাকি আমাদের মানসিকতারও পরিবর্তন? জাহাজটি যখন বঙ্গোপসাগরের কুয়াশায় হারিয়ে গেল তখন পতেঙ্গার আকাশে এক রক্তিম সূর্য উকি দিচ্ছিল। সেই লাল সূর্যটা আজ যেন একটু বেশি উজ্জ্বল। দিল্লির মসনদে বসে যারা এখনো আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্রের জাল বুনছেন তাদের জন্য এই ৮,০০০ টন চাল ফেরতের যাত্রা এক বড় সতর্কতা। বাংলাদেশ আজ আর দিল্লির দয়ার ভিখারি নয়। আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের আত্মসম্মান অনেক বেশি দামি। দিল্লির গরু পূজারী শাসকরা হয়তো এখনো বুঝতে পারছেন না যে এই বাংলার প্রতিটি ধূলিকণা আজ তাদের বিরুদ্ধে এক দুর্ভেদ্য প্রাচীর। স্বাধীনতার এই স্নিগ্ধ বাতাস আজ বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাক। আজ আমরা প্রমাণ করেছি আমরা স্বাধীন, আমরা সার্বভৌম এবং আমরা আমাদের মা ও মাটির মর্যাদা রক্ষা করতে পারি। ভারত তার পচা চাল ফেরত নিয়ে যাক, সাথে করে নিয়ে যাক তাদের দীর্ঘদিনের আধিপত্যবাদী দাদাগিরিও। নতুন বাংলাদেশ দীর্ঘজীবী হোক, চিরজীবী হোক আমাদের জুলাই বিপ্লবের চেতনা। মনে রাখবেন, আত্মমর্যাদাহীন কোনো জাতি পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়াতে পারে না। আজ বাংলাদেশ তার মাথা তুলে দাঁড়িয়েছে, আর সে মাথা আর কখনোই দিল্লির চরণে নত হবে না, ইনশাআল্লাহ।